মাহবুব আলম টিউবওয়েল চেপে গোসল করছিলেন। মানহা কোত্থেকে দৌড়ে এসে বাবাকে সরিয়ে কোনো কথা না বলে কল চাপতে লাগলো। মাহবুব আলম মেয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, বাবার উপর রেগে আছো মামুনি? মানহা কল চাপতে চাপতে বলল, না। মাহবুব আলম হাত পা ডলতে ডলতে বললেন, তোমার মা দুই ভাই রেগে ফায়ার হয়ে আছে, আমার সাথে কোনো কথা বলছে না। এখন তোমার বড় ভাইয়ের আপডেট জানতে পারলে 16 কলা পূর্ণ হবে। মানহা কিছু বলল না। বালতি পানিতে ভরে বাবার পিঠ সাবান দিয়ে ডলে বলল, আব্বু, আপনি এই কথাটা না বললে আমি জিন্দেগিতেও এ বিয়েতে রাজি হতাম না। লোকটাকে আমার কেন যেন পছন্দ না, কথাবার্তাও ভালো লাগে না। বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু ওই লোক যেন ত্রিসীমানায় না আসে। মাহবুব আলম হেসে দিলেন মেয়ের কথায়। মাহুদি মাহফুজ তাদের বাপ বেটির হাসি মজায় চরম বিরক্ত হলো। দুই বাপ মেয়ে ভেতরে ভেতরে কি পাকাচ্ছে কে জানে। এর মধ্যে বাড়ির গেটে জোরে বাড়ি পড়ল। মাহুদি মাহফুজের টনক নড়ল। মাহফুজ মুখ বিকৃত করে বলল, ওই চেয়ারম্যানের পোলাই আসছে মনে হয়। মন চাই টানা পিটায়া বাড়ি ম্যাম ঠিকানা ভুলায় দেই, দেখলেই রাগ ওঠে। মাহুদি বলল, মাথা ঠান্ডা কর, ওর মতিগতি বুঝে কঠিন একটা বাটনা বাটতে হবে। বহুত চালাকভাবে নিজেরে বুদ্ধি খাটিয়ে ওর এই বিয়ের পিছনের মতলব বের করতে হবে। যা গেট খুলে দিয়ায়, ওর জামাই আদর খাওয়াচ্ছি। মাহফুজ মাথা নাড়িয়ে হেলে দুলে গেট খুলে দিল। খুলেই ঝটকা খেলো যেন। সামনে মারওয়ান দাঁড়িয়ে। মাহফুজ অবাক স্বরে বলল, বড় ভাইয়া। মারওয়ান বলল, এমন রিয়াকশন দিয়েছিস কেন? সামনে থেকে সর, তোর ভাবি পেছনে দাঁড়িয়ে আসছে, তোদের দেখলে অস্বস্তি বোধ করবে। মাহফুজ যন্ত্রের মতো সরে গিয়ে জায়গা করে দিল। মারওয়ান ভেতরে ঢুকে দেখলো মাহুদি উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। সে ডাক দিল। মাহুদিম। মাহুদি পরিচিত কণ্ঠে নিজের নাম শুনে ঘুরে তাকিয়ে দেখলো মারওয়ান দাঁড়িয়ে আছে। বেশ অবাক হয়েছে। মারওয়ান বলল, হাঁ করে ক্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? দুইজন ব্যাগগুলো ধর, বাচ্চাটাকে ধর। এমন বাদ করছিস মনে হচ্ছে জীবনেও আমাকে দেখিসনি। মাহুদি হুঁশে ফিরে মাকে ডেকে উঠল। মাইমুনা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে নিজের বড় ছেলেকে দেখে ছুটতে ছুটতে এগিয়ে আসলেন। ছেলেকে মন ভরে আদর করে বললেন, আমার মানিক, আমার বুকের মানিক গ্রামে এসে আসছে। ও আল্লাহ, আমার সন্তান আমার বুকে ফিরে এসেছে। তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া মাবুদ। বলেই মারওয়ানের চোখে মুখে কপালে চুমু খেলেন তিনি। মাহুদি ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। মাহফুজ ভাইয়ের কোল থেকে নাহুয়ানকে নেওয়ার জন্যে হাত বাড়িয়ে দিল। বাচ্চাটা বাবার গলা শক্ত করে জড়িয়ে আছে। বেশ ভয় পাচ্ছে বাচ্চাটা। একসাথে এত মানুষ দেখে ঘাবড়ে গিয়েছে সে। নিশাত পিছনে দাঁড়িয়ে মা ছেলের ভালোবাসা দেখছে। ইতিমধ্যে এত শোরগোলে মানহা মাহবুব আলম হাজির হয়েছেন। মানহা বড় ভাই ভাবিকে দেখে দৌড়ে গেল। ভাবির অস্বস্তি হচ্ছে বুঝতে পেরে ঘরে নিয়ে গেল। যাওয়ার আগে মাহবুব আলমের সাথে কুশলতি বিনিময় করে গেছে নিশাত। মারওয়ান ছেলেকে মায়ের কোলে দিয়ে বাবার কাছে গিয়ে বলল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন? এই অধম বাবা মায়ের কথা এতদিন পরে মনে পড়লো তাহলে? ভালো তো থাকবেনি। মানহার ব্যাপারে আপনার এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? তুমি আমার কাছ থেকে জবাব নিতে ঢাকা থেকে গ্রামে এসেছো? মারওয়ান কঠোর ভঙ্গিতে বলল, যখন সিদ্ধান্তটা আমাকে না জানিয়ে নেওয়া হয় তখন আমি অবশ্যই আপনাকে তা জিজ্ঞেস করার অধিকার রাখি। তা অবশ্যই রাখো, তবে এসেছো যখন আস্তে আস্তে সব জানতে পারবে। তবু এই সিদ্ধান্তের জন্য যে গ্রামমুখী হয়েছো এতেই আমি আনন্দিত। এবার হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও। জার্নি করে এত প্রেশার মাথায় নিতে হবে না। কথাটা বলে মাহবুব আলম মাইমুনা বেগমের থেকে নাতিকে কোলে নিলেন। নাহুয়ান দাদাকে দেখে কোলে গেল। এতগুলো মানুষের মধ্যে দাদাকে সে ভালো করে চেনে, কারণ দাদাকে ঢাকায় প্রায়ই দেখেছে সে। বাকিদের সাথে তার অতটা ঘনিষ্ঠতা নেই। মাহবুব আলম নাতির সাথে কথা বলতে বলতে ঘরে চলে গেলেন। মাহুদি ব্যাগ নিয়ে ভেতরে চলে গেল। মাহফুজ বড় ভাইকে জড়িয়ে ধরে বলল, চলো ভাইয়া, ঘরে চলো। মাইমুনা বেগমও সাই জানালেন তাতে। ছেলেকে নিয়ে ঘরে চলে গেলেন।
পার্টিতে বসে ভাত খাচ্ছে মাহবুব আলমের পুরো পরিবার। আজকে তাদের পরিবার স্বয়ং সম্পূর্ণ। নিশাত একমাত্র এখানে নেই, সে ভেতরের ঘরে বসে ভাত খাচ্ছে। যেহেতু দেবররা গায়েরে মাহরম সেহেতু দেবরকে সে কখনোই মুখ দেখায় না। মাহুদি মাহফুজও ভাবির সামনে যায় না। মাহফুজের কোলে নাহুয়ান বসে বসে পোলাও আর মাংস খাচ্ছে। মাহফুজ গোস্ত ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাটার মুখে দিচ্ছে। বহুত কসরত করে ভাতিজাকে কোলে নিয়েছে মাহফুজ। তার কোলে আসবে না বলে কান্না করে দিয়েছিল বাচ্চাটা। তারপর রোস্টের হাড্ডির লোভ দেখিয়ে কোলে নিয়েছে সে। আজকের আইটেমের কোনো কমতি নেই, পোলাও, রোস্ট, গরুর গোস্ত ভুনা, চিংড়ি মাছের মালাইকারি, শাকভাজি, শিং মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল, রুই মাছের কালিয়া। বিরাট আয়োজন খানাপিনাই আজ। নাহুয়ান বাবার কোলে যাওয়ার জন্যে ছটফট করতে লাগলো। মাহফুজ বলল, আমার কাছে থাকেন আব্বা, বাবার কোলে তো সারা বছর আর সারাদিন থাকেন, এবার একটু চাচুদের কোলে থাকেন। নাহুয়ান মোচড়া মুচড়ি করতে করতে বলল, ইন্না বাবা। বলেই মারওয়ানের দিকে হাত বাড়িয়ে দিল। মারওয়ান এক হাত দিয়ে ছেলেকে নিতে গেলে মাইমুনা বেগম চট করে নাতিকে কোলে তুলে নিলেন। নাতিকে আদর করতে করতে বললেন, বাবাকে খেতে দেন দাদু ভাই, আমার মানিকটা কতদিন পর খাচ্ছে দাদি, দেখে একটু মন জোড়ায়। কতদিন দেখি না আমার মানিকটাকে, আপনি দাদুর কোলে থাকেন ভাই। নাহুয়ান বাবার কোলে যেতে না পেরে চিৎকার করে কান্না জুড়ে দিল। মারওয়ান দ্রুত উঠে এক হাতে ছেলেকে কোলে নিল। মাইমুনা বেগম বললেন, মা গো মা, বাবার পাগল দেখি আমার দাদু ভাই। মাহুদি তাল বিলিয়ে বলল, একদম। নাহুয়ান হাত উঁচিয়ে তাদেরকে দেখিয়ে বলল। মাইল দিব। বাচ্চাটার পাকা পাকা কথা শুনে মাহবুব আলমের পুরো পরিবার হেসে দিলেন। উঠোনে তিন ভাই চেয়ারে বসে আলাপ আলোচনা করছে। মারওয়ান মাঝের চেয়ারে গম্ভীর হয়ে ছোট দুই ভাইয়ের কথা শুনছে এবং মাঝে মাঝে প্রতি উত্তর করছে। মাহুদি মানহার বিয়ের সমস্ত ঘটনা বিশদভাবে বর্ণনা করে থিতু হলো। মারওয়ান সমস্ত ঘটনা শুনে নিশ্চুপ রইল। মাহফুজ বলল, ভাইয়া, বাবার কার্যকলাপ আমার ভালো ঠেকছে না। মানহাকে কি বলে রাজি করিয়েছে আমরা কেউ জানি না। মানহার বিয়েতে মত আছে শুনে আমি আর মেজো ভাইয়ার টাসকি খেয়ে তাকিয়েছিলাম। কত বাধা দিতে চাইলাম আব্বাকে, কিন্তু তিনি একটা কথাও শোনেননি। আমাদের কোনো কথার কোনো গুরুত্বই নেই যেন। মাহুদি বলল, ওই লোককে আমার সুবিধার লাগে না ভাইয়া, নির্ঘাত কোনো খিচুড়ি পাকাচ্ছে। আর আব্বাই বা কেমন তোমার সাথে? ওই চেয়ারম্যানের পুতের ঝামেলা আছে, সেটা জেনেও কি করে মানহাকে ওই বিপদের মুখে ঠেলে দেয়? মারওয়ান ছোট দুই ভাইয়ের কথা শুনছে আর হাত মুষ্টিবদ্ধ করছে। বোঝাই যাচ্ছে রাগ কন্ট্রোল করছে। এখন হাতের কাছে কিছু পেলে খুনাখুনি বাঁধিয়ে ফেলতো, এটা নিশ্চিত। মাহফুজ আচমকা বলল, তোমাকে বাড়িতে আনার একটা চাল নয় তো আবার ভাইয়া? মারওয়ান স্বাভাবিক হয়ে বলল, যেই চালি দিক সফল কোনোটাতেই হবে না। মাহুদি বলল, ভাইয়া শোনো, নাওহান বড় হচ্ছে, তুমি কি কোনো কাজবাজ এখনো করবে না? মারওয়ান কথাটা শুনলো বলেই মনে হলো না। যথাসম্ভব পাশ কাটিয়ে গেল, উঠে ঘরের ভেতরে চলে গেল। মাহুদি মাহফুজ উভয়েই হতাশ হলো। এই বড় ভাইয়ের মতিগতি এখনো পর্যন্ত তারা বুঝলো না। কাজের কথা বললেই এমনভাবে ইগনোর করে যেন এরকম কথা জীবনেও শোনেনি। মারওয়ান ঘরে ঢুকে দেখলো নিশাত নাহুয়ানকে বুকে নিয়ে ঘুম পাড়াচ্ছে। মারওয়ান দরজা আটকে বিছানার দিকে অগ্রসর হলো। নিশাতের পাশে শুতে শুতে বলল, ভাইয়াস ঘুমিয়ে পড়েছে। নিশাত চোখ বন্ধ করেই উত্তর দিল, হ্যাঁ। মারওয়ান নিজেও পাশে শুয়ে চোখ বুঝল। দুপুরের পর সবাই এখন একটু বিশ্রাম নেয়। গত রাতে নির্ঘুম রাত ও সারাদিনের জার্নির ফলে মারওয়ান চোখের পাতা এক করতে না করতেই নিদ্রার অতল সাগরে তলিয়ে গেল। ইহাব নিজের রুমে বসে ল্যাপটপে কি যেন টাইপ করছে। কাগজে খচখচ করে কি সব যেন লিখে রাখছে। ইনাবা ঘরের দরজায় টোকা দিয়ে বলল, ভাইয়া আসবো? ইহাব দ্রুত ল্যাপটপ বন্ধ করে কাগজের উপর চাপা দিয়ে রাখলো। তারপর আসার অনুমতি দিল। ইনাবা ভাইকে দেখে হাস্য উজ্জ্বল মুখে এগিয়ে গেল, বলল, কি অবস্থা ব্রো, বিয়ে নাকি করে ফেলছো? আমি অবশ্য গুজবে কান দেইনি, আমার ভাই আমাকে ছাড়া বিয়ে করতেই পারে না, কাভি নেই। ইহাব কৃত্রিম হেসে বলল, যা শুনেছি সেটা সত্য ইনাবা। ইনাবা অবাক হয়ে ভাইয়ের দিকে চাইল, বলল, সিরিয়াসলি? ইয়েস। কি এমন জরুরি কাজে বিয়েটা এত দ্রুত আর চুপি চুপি সেরে ফেললে? আম্মু বোনকে জানানোর প্রয়োজন বোধ করলে না?
দরকার ছিল। কি দরকার সেটাই জানতে চাইছি। সময় হলেই জানতে পারবি। ওসব কথা বাদ দে, তোর পড়াশোনার কি খবর? আলহামদুলিল্লাহ চলছে, প্রচুর প্যারা, কুলিয়ে উঠতে হিমশিম খেয়ে যাই। মিড টার্ম, ফাইনাল এক্সাম, ল্যাব, ভাইবা, ব্লা ব্লা। আই এম ফেড আপ ব্রো। পড়াশোনা সবার কাছে বিরক্তকর অতীতা, বাট এটার ফল কিন্তু মিষ্টি। সো ইউ সলভড ইউর বেস্ট। ওকে ব্রাদার। আচ্ছা ভাবিকে কবে দেখাবে? দেখবি, সবুর কর। ইনাবা ভাইয়ের কোলে মাথা দিয়ে বলল, ভাইয়া মাথা মাসাজ করে দাও, তোমার মাসাজ দুর্দান্ত। আর আমি ঘুম এসে যায় বুঝলে। আর শোনো, ঘুমিয়ে পড়লে ডোন্ট ডিস্টার্ব। আর একটা কথা, ভাবিকে শীঘ্রই দেখতে চাই, না হলে কিন্তু আমিই চলে যাব ভাবির বাড়িতে তাকে দেখতে। শত হলেও একটা মাত্র ভাবি আমার। বলে হামি দিয়ে চোখ বুঝল ইনাবা। ইহাব মুচকি হেসে বোনের মাথা মালিশ করে দিতে লাগলো। এই বোনটা তার ভীষণ আদরের, একমাত্র বোন বলে কথা, আদরের তো হবেই। রাত 8টা বাজে। নিশাত চুলোর পাশে বসে আছে। পাশেই মাইমুনা বেগম রাতের রান্না করছেন আর নিশাতের সাথে গল্পগুজব করছেন। মাইমুনা বেগম ইলিশ মাছে নুন হলুদ মরিচ মাখিয়ে তেলের উপর ছেড়ে দিলেন। খুন্তি দিয়ে মাছের উপর পিঠ তেলে ছিটিয়ে বললেন, আজাদ এখনো উঠেনি নিশু? না আম্মা, কালকে সারা রাত ঘুমায়নি, তাই আজকে ঘুমিয়ে পুষিয়ে নিচ্ছে। তোমার স্কুলে চাকরি কেমন চলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই। শোনো মা, আজাদরে একটু কাজ কাম করতে বলো। নাতিটা বড় হচ্ছে, আমাদের পুরো পরিবার শিক্ষিত, কাজবাজে পারদর্শী, শুধু ও এরকম কেন যে হইল? তোমার প্রতি আমরা অনেক জুলুম করছি মা, আমাদের মাফ কইরো। নিশাত একটা দীর্ঘশ্বাস ফেলল। কি বলবে সে? লোকটার এই খামখেয়ালি আচরণ তারও যে বিরক্তির কারণ। তবুও বলল, আম্মা আপনারা একটু তাকে বইলেন প্লিজ, সে আমার একটা কথাও শোনে না। এখন আপনাদের কথা যদি শোনে আর কি। মাহমুনা বেগম মাছ নামিয়ে পেঁয়াজ মশলা কষাতে লেগে গেলেন। তারপর বললেন, বলবো, এবারও এ কথার গুরুত্ব না দিলে পিঠের ছাল তুলবো। যত বড়ই হোক, ওদের মায়ের এখনো শক্তি ক্ষয়ে পড়েনি যে মারতে পারবে না। আস্ত রাখবো না এবার। বলেই মশলা কষানোতে মনোযোগ দিলেন। নিশাত একটা নিঃশ্বাস ফেলে বসে রইল শাশুড়ির পাশে। খানিক পর বলল, আম্মা মাহুদি বা মাহফুজকে একটা ফোন দেন। নাহুয়ানকে নিয়ে সেই কখন বেরিয়েছে, এখনো ফেরার কোনো নামগন্ধ নেই। চিন্তা হচ্ছে ভীষণ। ওর বাবা উঠে ওকে না পেলে চিৎকার চেঁচামেচি করবে। তার উপর 9টা বেজে গেছে, এখনো ফিরছে না। মাইমুনা বেগম চিল্লিয়ে মানহাকে ডেকে উঠলেন, মানহা আমার ফোনটা দিয়ে যা, নইলে তুই তোর মেঝো নয়তো সেজো ভাইকে ফোন দিয়ে জিজ্ঞেস কর বাড়িতে আসবে কখন। নাতিটাকে নিয়ে এতক্ষণ বাইরে কি করে ওরা? মায়ের হাঁক শুনে মানহা পড়ার টেবিল থেকে উঠে মায়ের রুমে গিয়ে ফোন নিয়ে মেজো ভাইয়ের নম্বরে ডায়াল করলো। ফোন বেজে কেটে গেল। এরকম কয়বার রিং বাজলেও কেউ ফোন তুলল না। সেজো ভাইকে কল দিয়েও একই রেজাল্ট পেল। মানহা রুম থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে রান্নাঘরে এসে বলল, আম্মু ফোন তো ধরে না কেন ভাইয়া? মাইমুনা বেগম দুপুরের পোলাও রোস্ট গরম করতে করতে বললেন, কি বলিস, ফোন ধরছে না কেন? কি জানি। নিশাতের বুকে কামড় দিয়ে উঠল। নিজের মানিকের জন্য বুকটা ভীষণ পুড়ছে। সে উঠে নিজেদের বরাদ্দকৃত ঘরে গিয়ে দেখলো মারওয়ান উঠে পড়েছে। নিশাতকে ঘরে আসতে দেখে মারওয়ান বলল, কোথায় ছিলেন? আমার সাউ কই? নিশাত আতঙ্ক নিয়ে বলল, মাহুদি মাহফুজ সেই সন্ধ্যার সময় নাহুয়ানকে নিয়ে বেরিয়েছে, এখনো ফেরেনি, ফোনও ধরছে না, একটু দেখুন না আপনি। মারওয়ান ভ্রু কুচকে ঘড়িতে সময় দেখলো 9টার ঘরে ঘড়ির কাঁটা। এতক্ষণ বাইরে কি করছে ওরা? সে বিছানা থেকে দ্রুত উঠে কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে গায়ে শার্ট জড়াতে জড়াতে বের হতে নিল। এর মধ্যেই মাহুদি মাহফুজ গেট দিয়ে ঢুকলো। নাহুয়ান মাহুদির কোলে, হাতে চিপস চকলেট খেলনা। মাহফুজের হাতে কতগুলো ব্যাগ। মারওয়ান ওদেরকে দেখে বলল, কিরেম এতক্ষণ কোথায় ছিলিম? আর তোদের ফোন কই? মাহুদি বলল, আর বলো না ভাইয়া, বাজারে কিসের জন্য দাঙ্গা লেগেছিল আজ, অনেকক্ষণ চলেছে। নাহান সাথে ছিল, নয়তো আগেই বাসায় চলে আসতাম। ওকে নিয়ে রিস্ক নেইনি, একটা সেফ জায়গায় ছিলাম, তাই আসতে দেরি হয়েছে। মারওয়ান ভ্রু কুঞ্চিত করে বলল, কিসের ডাঙ্গা? সেটা তো জানি না, তবে অনেক মারপিট হয়েছে শুনেছি। যেহেতু ওখানে ছিলাম না, তাই সঠিক জানা নেই, তবে কালকে বাজারে গেলে খবর পাওয়া যাবে। নাহুয়ান বাবার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। মারওয়ান ছেলেকে কোলে তুলে নিল। নাহুয়ান বাবার কোলে গিয়ে দুই চাচার দিকে হাত নাড়িয়ে বলল, তাতা
মাহুদি হেসে বলল, টাটা, আপনি বড্ড চালাক। এতক্ষণ কি ঠান্ডা ছিলেন? যেই বাবাকে দেখেছেন অমনি চাচ্চুদের ভুলে গেলেন? বুলি নাই। মাহফুজ ভাতিজাকে ঠেসে ধরে চুমু খেয়ে বলল। খুব ভালো বলেন নাই। মারওয়ান বলল, তোরা হাত মুখ ধুয়ে নেম। আচ্ছা। মারওয়ান ছেলেকে নিয়ে ঘরে প্রবেশ করতে করতে বলল, ওই তুই আমাকে রেখে একা একা বাইরে চলে গেলি? নাহুয়ান বাবার দিকে নিষ্পাপ চাহনি দিয়ে বলল, বাবা ঘুমেছিল। যতই ঘুমে থাকি তুই আমায় ডাকবি না আন্ডারসাউন্ড? নাহুয়ান ফিচফিচ করে হেসে ফেলল। নিশাত ছেলেকে দেখে কোলে নিয়ে আদর করতে লাগলো। নাহুয়ান মায়ের কোলে গিয়ে একদম মিশে রইল। নিশাত আদর করতে করতে বলল, আমার বাচ্চা, আব্বা এতক্ষণ কোথায় ছিলেন মাকে ছেড়ে? একটু বাইরে ছিলাম চাষুদের সাথে। তাই? হ্যাঁ। আর থাকবেন না কেমন? মায়ের মন পড়ে। মন পুলে? হ্যাঁ। মারওয়ান মা ছেলের ভালোবাসায় বাগড়া দিয়ে বলল, ওই জাম্বুরাম আমার কোলে আয়। ইন্না মায়ের কুলে থাকি। আসবি না? নাহুয়ান মায়ের কোলে মুখ লুকিয়ে বলল। না না। মারওয়ান হতাশ হয়ে বলল, না আসলে কি আর করার, যাই গেম। বলেই চলে গেল। নাহুয়ান বাবার কোনো সারা শব্দ না পেয়ে মুখ তুলে দেখলো বাবা নেই। নিশাতের দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, বাবা চলি গেছে? নিশাত ফিক করে হেসে দিয়ে বলল, হ্যাঁ আপনি তো গেলেন না, এখন চোখে পানি কেন? নাহুয়ান মন খারাপ করে বলল। বাবা পুছা। নিশাত ছেলের অভিমান দেখে হেসে উঠে ফুলো ফুলো গালে চুমু খেলো। এই বাপ বেটার কাহিনী তাকে অতিমাত্রায় আনন্দ দেয়। মাহুদি মাহফুজের নিকট সবচেয়ে বিরক্তিকর মানুষ হলো চেয়ারম্যান বাড়ির সদস্যরা। সকাল সকাল তাদের দুজনের মুডের 12টা বাজাতেই ইহাব ভুইয়ার আগমন ঘটে গেছে। এর আগে দুই ভাইয়ের রক্তের হিমোগ্লোবিন পর্যন্ত টকবক করে ফুটছে। তাদের বড় ভাই এখনো ঘুমে, না হলে এতক্ষণ যুদ্ধ একটা বেঁধে যেত, এতে কোনো সন্দেহ নাই। মাহুদি মাহফুজ খুব করে চাচ্ছে বড় ভাই উঠুক, আর উঠোনের মাঝখানে বাবার সাথে বসা হাস্যরত বেহায়া ইহাব ভুইয়ার চাপা চোপা নাড়িয়ে দিক। মাহফুজ মেঝো ভাইকে গুঁতো দিয়ে বলল, মেজো ভাই বড় ভাইয়াকে হাঁক ছেড়ে ডাকবো নাকি? ইচ্ছে তো আমারও করছে, কিন্তু বাবা রেগে যাবেন। কেমন বেহার বেহায়া একবার ভাবো। এত সকালে আমাদের বাড়িতে এসেছে জামাই আদর খেতে। আমার বয়সে বড় না হলে আজকে দেখিয়ে দিতাম আমার কেরামতি। বলেই মাহফুজ দাঁত খিটখিট করতে লাগলো। মাহুদি বলল, ঠান্ডা হ ভাই, আর ঘুমটা খালি ভাঙতে দে, তার কপালে আজকে এমনিতেও খারাপই আছে। তাদের কথা বলার মধ্যেই মারওয়ান কলপারের দিকে গেল ঘুম ঘুম চোখে। আশেপাশের কোথাও খেয়াল নেই আপাতত। উঠোনে বসা উভয় চক্ষু তার গমনের দিকে চাইল। একজনের চোখ হাস্য উজ্জ্বল, আর একজনের চোখ রহস্যময়। মাহুদি মাহফুজ বড় ভাইয়ের পিছে পিছে যেতে নিলে বাবার দিকে তাকিয়ে আগের স্থানে দাঁড়িয়ে পড়ল। স্বল্প সময় পর মারওয়ান মুখ ধুয়ে উঠোনের দিকে অগ্রসর হলে উঠোনের মাঝখানে বসা একজনের দিকে তাকিয়ে তার চক্ষু বাজের মতো হিংস্র হয়ে উঠল। ইহাব মারওয়ানের চোখের দিকে তাকিয়ে বিদ্রুপাত্মক হাসল। মারওয়ানের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। ইহাব উঠে এসে মারওয়ানের সামনে দাঁড়ালো। মুখোমুখি দুটি আগ্রাসী দৃষ্টি, যেন চোখে চোখে অনেক বছরের হিসেব চুকিয়ে নিচ্ছে দুজন। আচানক ইহাব মারওয়ানের দিকে হাত এগিয়ে দিয়ে বলল, কি অবস্থা শালা? মারওয়ান ইহাবের কলার ধরে বলল, মুখ সামলে, নয়তো মুখ ভেঙে হাতে ধরিয়ে দিব। স্টুপিড কথাকার, শালা বলিস কাকে? মাহবুব আলম দ্রুত উঠে ছেলের হাত থেকে ইহাবের কলার ছাড়িয়ে নিলেন। বললেন, এটা কেমন বেয়াদবি আজাদ? আমাদের জামাই হয়। মারওয়ান ঝাড়া মেরে বলল, এর মুখও যেন আমার আশেপাশে না দেখি। আপনার পেয়ারের জামাইকে কোলে তুলে নাচুন, তবু আমার চোখের সামনে যেন একে না দেখি। ইডিয়েট। বলেই প্রস্থান করল। মাহুদি মাহফুজ মনে মনে ভীষণ খুশি। মাহবুব আলম ইহাবকে বললেন, কিছু মনে করো না বাবা, হুট করে বোনের বিয়ে হওয়াতে মাথা গরম হয়ে আছে, তুমি বসো। ইহাব কুটিল হেসে বলল, জি বসব, কিন্তু মানহা কোথায়? কথাটা শুনে মাহুদি মাহফুজ উভয়েই মাহবুব আলমের দিকে চেয়ে মুখ ঘুরিয়ে চলে গেল। এখানে থাকলে যে কোনো মুহূর্তেই মেজাজ হারিয়ে ফেলতে পারে তারা। মেয়ের যেমন বিয়ে দিয়েছে, এখন নিজেই বলুক
কোথায় তার মেয়ে? যত সব। মাহবুব আলম ইতস্তত করতে করতে বললেন, ওর ঘরেই আছে। ওর ঘরটা কোনটা? মাহবুব আলম জিজ্ঞেস করতে চেয়েছিলেন কি জন্য, কিন্তু মেয়ে জামাইকে এই প্রশ্নটা করা কত বড় মূর্খামি হবে সেটা জেনে আর করলেন না, শুধু বললেন, কিছু মনে করো না, উঠিয়ে না নেওয়া পর্যন্ত মানহার ঘরে যাওয়ার পারমিশন তোমায় দিতে পারবো না। ইহাব হেসে দিয়ে বলল, সিরিয়াসলি আঙ্কেল, বউয়ের রুমে যেতে পারমিশন লাগবে? পারমিশন লাগবে না আমি জানি, কিন্তু আমরা মেয়েকে একেবারে তোমার হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওর ঘরে যাওয়ার পারমিশন তোমাকে দিতে পারছি না, দুঃখিত। আচ্ছা, সমস্যা নেই, উঠিয়ে কয়েকদিনের মধ্যেই নিয়ে যাব, তখন নিশ্চয়ই আর পারমিশন লাগবে না। মাহবুব আলম মাথা নাড়লেন, অর্থাৎ লাগবে না। ইহাব মাহবুব আলমের থেকে বিদায় নিয়ে চলে গেল। অনেকদিন পর গ্রামের বাজারে মারওয়ানের পা পড়ল, প্রায় 4 বছর পর। কত স্মৃতি জড়িয়ে আছে এই বাজারে, কত হাসি ঠাট্টা করতো করিম চাচার চায়ের দোকানে। এখন সবই স্মৃতি। মারওয়ান ছেলেকে নিয়ে এসেছে। নাহুয়ান বাবার কোলে বসে আশপাশ দেখছে। পথিমধ্যে কর্ণকুহরে বিশ্রী একটা শব্দ বাড়ি খেলো, চোখ তুলে চাইল সেদিকে। ইহাবও তার দলবল হুন্ডা নিয়ে তার দিকে হেসে তাকিয়ে আছে। ইহাব আবারও ডাক দিল, হাই শালা। সাব্বির, পল্লব, আসিম, হাসান, মহিব কোনো কথা না বলে মারওয়ানের দিকে তাকিয়ে আছে। মারওয়ান রক্তচক্ষু নিয়ে তাকিয়ে হেঁটে চলে যেতে লাগলো। ইহাব দ্রুত পথ আটকে বলল, ও সরি, আপনি তো শালা শুনতে পারেন না। ঠিক আছে, শালা ব্রো ডাকবো নে। চোখের সামনে থেকে সরবি, নাকি ফুটবলের মতো কিক দিয়ে রাস্তায় শুয়ে ফেলবো? এটা তো ঠিক না শালা ব্রো, আপনাকে সম্মান করছি আর আপনি তুই তুকারি করছেন। মারওয়ান তার ছিল্লের হেসে বলল, যে যেমন ব্যবহার প্রাপ্য। ইহাব মারওয়ানের কোলে নাহুয়ানকে দেখে বলল, ব্রো আপনি তো এগিয়ে গেলেন, শহরে গেলেন, রিক্ত হাউসতে ফিরে আসলেন ভরপুর ইম্পোর্ট নিয়ে, সাথে আউটপুট ফ্রি। বাবা, আর আমরা এখনো বিয়ে শাদী করতেই পারলাম না। যদিও বিয়ে হলো 2 দিন হয়, তবুও জীবন যুদ্ধে অনেক পিছিয়ে গেলাম শালা ব্রো। মারওয়ান হাত মুঠো করে ছেলেকে আগলে দাঁড়িয়ে আছে। এখানে থাকলে মারামারি হয়ে যাবে। নাহুয়ানকে নিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই ইহাব তার দলবলের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলো। সবাই ইশারা বুঝে মারওয়ানের পথ আগলে দাঁড়ালো। সাব্বির বলল, কতদিন পর দোস্ত? মারওয়ান শক্ত কণ্ঠে বলল, পথ ছাড়, বিরক্ত করছিস কেন? পল্লব বলল, আমাদের সাথে তোর রুড আচরণের কারণ কি? যার সাথে তোদের জানে জিগারি সম্পর্ক, তার সাথে আমার জনমের শত্রুতা, তাই ওই কিটের আশেপাশের সব কিছুকে আমি ঘৃণা করি। বলেই মারওয়ান চলে যেতে নিলে একটা কথাই পা থেমে গেল। তোর সাথেও কিন্তু আমাদের জানে জিগারি সম্পর্ক মারওয়ান। মারওয়ান সামনে তাকিয়ে বলল, মিথ্যা কথা, তোদের সাথে আমার সম্পর্ক আরও 5 বছর আগেই শেষ হয়ে গেছে। আমার কোনো জানে জিগা ছিল না। ইহাব হাসতে হাসতে বলল, সেদিন এই শত্রুকে বাঁচিয়েছিলি কেন? মারওয়ান থমকে দাঁড়িয়ে বলল, কোন দিন? নাটক আমার সাথে করবি না মারওয়ান, তুই ছিলি ওটা 100% শিওর। আমি তোকে আমি চিনতে ভুল করব সেটা কোনোদিনও পসিবল না। মারওয়ান ঘুরে তাকিয়ে হেসে বলল, কাকে না কাকে থেকে বলে আমি নাকি তাকে কবে বাঁচিয়েছি? হাস্যকর। তোকে বাঁচাবো আমি, উল্টো তোকে মেরে আসতাম। আমার তো খেয়ে দে কাজ নেই, তোর মতো বিষাক্ত কীটকে বাঁচাবো। ওসব স্বপ্ন দেখেই দিন পার কর, পূরণ হবে বলে মনে হয় না। তুই মরলেও আমার কিছু দায় আসে না, বাঁচলেও না। বলেই জোর কদমে হেঁটে চলে গেল। ইহাব কিছু বলল না, বলতে পারল না। তার গলায় কিছু একটা আটকে গেছে মনে হলো। বাবা, মুখ লাল কেন? কোথায় মুখ লাল? নাহুয়ান বাবার মুখে হাত বুলিয়ে বলল, ওই তো লাল নাম, এমনিতে রোদে এমন হয়েছে। তুই কি খাবি বল? কিছু খাবো না। তাহলে বাসায় যাই, চল। ইন্না তো কিত খাবো। মারওয়ান চকলেট কিনে ছেলেকে দিল। ছেলেকে নিয়ে বাসায় যাওয়ার পথে নাহুয়ান বলল, ইস খাবো। ওরে জালাম, তোর হিসু আসার আর সময় পেল না, জাম্বুর আসতাম। নাহুয়ান ফ্যালফ্যাল করে বাবার দিকে তাকিয়ে রইল।
মারওয়ান ছেলেকে কোল থেকে নামিয়ে রাস্তার পাশে ঝোপঝাড়ে হিসু করাতে লাগলো। ঠিক তখনই তার মাথার উপর দিয়ে পরপর দুটো বুলেট গাছকে ছিদ্র করে দিল। মারওয়ান আতকে উঠে ছেলেকে কোলের মধ্যে ঢুকিয়ে প্রোটেক্ট করলো। নাহুয়ানের হিসু হয়ে গেলে তাকে বুকের মধ্যে চেপে ধরে দ্রুত মাথা নিচু করে স্থান ত্যাগ করতে লাগলো। খুব সাবধানে সেই জনশূন্য রাস্তা পাড়ি দিল। নির্জন জায়গায় কে এই বুলেট দুটি ছুড়ল? আজকে মানহাকে উঠিয়ে নেওয়া হবে। সম্পূর্ণ ঘরোয়া আয়োজন। মারওয়ান থাকতে থাকতেই রিসেপশন করতে চান চেয়ারম্যান বাড়ির সদস্যরা। মারওয়ান গতকালও এই নিয়ে রাগারাগি করেছে। এখনই বোনকে উঠিয়ে দিতে রাজি নয় সে, কিন্তু ইমতিয়াজ ভুইয়া তার পুত্রবধূকে নিয়ে যেতে বদ্ধপরিকর। এই নিয়ে ইহাব ও মারওয়ানের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়েছে। মারওয়ান বলেছে, আমার বোনকে কিছুতে তোর কাছে পাঠাবো না। তোর নজর আমার বোনের উপর পড়ল কবে? তোর মতো বেয়াদব লাফাঙ্গাম জোচ্চোরের হাতে আমি মানহাকে দিব না মানে না। আপনি দেয়া না দেওয়ার কে শালাব্র? নিজেতে 4 বছর ধরে দিব্যি বউয়ের সাথে সংসার করছেন, সাথে আন্ডা ফ্রি। আমার বুঝি বউ বাচ্চার প্রয়োজন নেই? মারওয়ান রাগে প্রতিউত্তর করতে পারেনি। কত বড় নির্লজ্জ হলে আবার বলে আমার বুঝি বউ বাচ্চার প্রয়োজন নেই। মানহাকে ইহাবের হাতে তুলে না দিলে সে আইনের আশ্রয় নিতে বাধ্য হবে বলে হুমকি পর্যন্ত দিয়েছে। মারওয়ান তবুও বোনকে দিতে নারাজ। পরবর্তীতে ইমতিয়াজ ভুইয়ার একঘেয়েমি আচরণে মাহবুব আলম কন্যা সম্প্রদানে সম্মতি জানিয়েছেন। তাই আজকে চেয়ারম্যান বাড়ির কয়েকজন সদস্যদের আনাগোনা মারওয়ানদের বাড়িতে। মারওয়ান সকাল থেকে নিচের দরজায় খিল দিয়েছে। আজকে সারাদিনে না বেরোনোর পণ করেছে। এসব দেখে মানহা বাবাকে বলেছে, বড় ভাইয়ের অমতে আমি কিছুতেই ভুইয়া বাড়ি যাব না বাবা। আমাকে জোর করবে না বলে দিলাম। ওনাদের ফিরে যেতে বলো। মাহবুব আলম 2 ভাই বোনের জেদের কাছে অসহায় বোধ করলেন। মানহা আজকে বাবার কথা শুনতে নারাজ। আজকে সে এক পাও নড়বে না। যখন ভুইয়া বাড়ির লোকজন জানতে পারল মেয়ে শ্বশুর বাড়ি যাবে না বড় ভাইয়ের অমতে, ঠিক তখনই ইহাব রেগে মেগে মারওয়ানের দরজা বাড়ি দিতে লাগলো। নিশাত এদের এরকম যুদ্ধে খেই হারিয়ে ফেলছে। বাড়িতে এত বড় অনুষ্ঠান, অথচ লোকটা তাকে নিয়ে ঘরবন্দি হয়েছে। সে ছেলেকে কোলে নিয়ে বসে আছে, আর তিনি নিশ্চিন্তে নাক ডেকে ঘুমোচ্ছেন। এতবার দরজায় বাড়ি পড়ায় মারওয়ানেরও ঘুম ভেঙে গেল। সে বিরক্তিতে মুখ কুঁচকে নিল। মেজাজ অত্যাধিক খারাপ করে ফোঁস করে উঠল। জোরে বলল, কেরেম। ইহাব কোনো কথা না বলে দরজা অবিরাম পিটিয়ে যাচ্ছে। নিশাত উঠে দরজা খুলতে চাইলে মারওয়ান নিশাতকে দরজা খুলতে মানা করল। তারপর সিগারেট ধরিয়ে আয়েশ করে টান দিল একটা। নিজেই উঠে হামি দিয়ে চোখ কচলে দরজা খুলল। ইহাব মারওয়ানকে টেনে বের করলো। মারওয়ান ছ্যাত করে বলল, থাপে তো 30টা দাঁত ফেলে দিব। ইহাব ভ্রু নাচিয়ে বলল, 30টা কেন? দাঁত তো 32টা। মারওয়ান নিজের হাত ছাড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে শুধালো, সামনে দুটো ফেলবো না দয়া করে, যেন ভিক্ষা করে খেতে পারিস। ও দুটো দিয়ে সার্কাস দেখাবি গ্রামের মানুষদের। এতে তোর আয়ের উৎসও হবে, আর দাঁত নেই দেখে আফসোসও হবে না। বলে আবার হামি দিল। আরো ঘুমানো যেত, কিন্তু সামনে দাঁড়ানো অকেজো মালটার জন্যে ঘুমানো হলো না। মাহদি মাহফুজ বড় ভাইয়ের কথা শুনে ফিক করে হেসে দিয়েছে। ইহাব রেগে বলল, তোর বোনকে বল আমার সাথে যেতে, নালে আজকে কিন্তু সেদিনের মতো খালি হাতে যাব না। 1 ইঞ্চিও নড়বো না। তোর বোন তোত্তেরামি করে না গেলে ওর ঘরেই কিন্তু থাকবো, তখন ব্যাপারটা ভালো হবে না। মারওয়ান ঘাড় বেঁকিয়ে বলল, কত বলো করি যা তোর, আমার সামনে দাঁড়িয়ে মানহাকে নিয়ে বাজে কথা বলছিস। বাজে কথা কোনটা? এক ঘরে থাকবো সেটা? তাহলে শোন, আমি ওর স্বামী, এখন আমার কথাই সব। ওর উপর তোদের থেকে আমার অধিকার বেশি। হ্যাঁ তো নিয়ে যাম, দেখি তোর কত বড় বুকের পাটাম। ইহাব ঘাড় ম্যাসাজ করতে করতে বলল, থ্রেড দিলি নাকি? মারওয়ান মুখের ধোয়া ইহাবের দিকে ছেড়ে বলল, তো কি চুমু দিলাম। ছ্যা, ওসব তোর বউ বাচ্চাকে দিস, আমাকে দেওয়ার জন্য তোর বোন আছে। বলেই ইহাব মারওয়ানের হাত থেকে তার আধ খাওয়া সিগারেটটা আচমকা নিয়ে একটা টান দিয়ে ধোয়া আকাশের দিকে ছড়িয়ে বলল, কতদিন সিগারেট ভাগাভাগি হয় না। মারওয়ান লাল চোখে চেয়েছিল। কথাটা শুনে চোখের লালিমা ভাব কিছুটা কমে এলো।
পরক্ষণেই আবার রক্তিম বর্ণ ধারণ করলো। ইহাব আকাশ থেকে চোখ সরিয়ে মারোয়ানের দিকে সিগারেট বাড়িয়ে দিল। মারোয়ান সিগারেট নিয়ে নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলল। তারপর হেসে বলল, সরি টু সেম, আমি কুকুরের উচ্ছিষ্ট খাই না। ইহাবের বুকে ধাক্কা লাগলো। মারোয়ানের দিকে চেয়ে মলিন হাসলো। তারপর নিজের আগের রূপে ফিরে গিয়ে বলল, বাদ দে, আসল কথায় আসি। তোর বোনকে ভালোই ভালোই দিবি কিনা বল শালা। তোরে আমার ভাল দিব, নিবি? ইহাব যেন মজা পেল কথাটাই, বলল, দে। মারোয়ান রেগে ফায়ার হয়ে যাচ্ছে। এত পরিমাণে বেহায়া জিন্দেগিতে দেখেনি সে। মুখ থেকে আরো গালি উতরিয়ে বেরিয়ে আসতে চাইছে। গালিগুলো কণ্ঠনালীতে টোকা দিয়ে যেন বলছে, এক্সকিউজ মি, মে আই কামিং? মাহুদি মাহফুজ বড় ভাইয়ার মুখে গালি শুনে চারপাশে তাকালো। দেখলো দূরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখছে। মাহুদি গলা খাকারি দিয়ে বলল, ভাইয়া মুখ খারাপ করো না, আশেপাশে মানুষ আছে, আব্বা শুনলে রাগ করবেন। মারওয়ান বহু কষ্টে নিজেকে কন্ট্রোল করলো। তারপর ওখান থেকে সরে মানহার ঘরের দিকে হাঁটা দিল। পিছে পিছে ইহাবও যেতে লাগলো। মাহুদি মাহফুজ তার পথ আটকে বলল, ভাই বোনের আলাপ আলোচনা আপনি এলাও না। ইহাব কপালে ভাঁজ ফেলে বলল, আমার বউয়ের কাছে আমার বিরুদ্ধে চক্রান্ত করবে আর আমি যাব না। সামনে থেকে সরে দাঁড়াও শালারা। অহেতুক আমার সাথে লাগতে চেও না। তোমাদের বড় ভাইয়ের বাড়াবাড়ি বিয়াদবি ক্ষমা করলেও তোমাদেরটা করব না। ডিরেক্ট অ্যাকশনে চলে যাব। হাঁটো। মাহুদি মাহফুজের মুখ থমথম হয়ে গেল। উঠোন ভরা মানুষের সামনে এত বড় অপমান গায়ে আগুন ধরিয়ে দিল যেন। কোনো কথা না বাড়িয়ে আস্তে করে সরে দাঁড়ালো। ইহাব হেঁটে মানহার ঘরের দরজার সামনে দাঁড়াতেই শুনল, আমি লোকটাকে পছন্দ করি না ভাইয়া, কেমন যেন নজর, আমার ভালো লাগে না। মারওয়ান মানহার মাথায় ঠোসা মেরে বলল, বিয়ে করার সময় মনে ছিল না তা? ড্যাং ড্যাং করে কবুল বলে দিয়েছিলি কেন? মানহা মন খারাপ করে বলল, আমি কি ইচ্ছে করে বলেছি? বাবাই তো বলল। মারওয়ান কপাল কুঁচকে বলল, বাবাই বলল মানে? তোর বিয়েতে সম্মতি ছিল না? সম্মতি না থাকলে এ বিয়েই তো হয়নি। মানহা মুখ নামিয়ে বলল, ছিল সম্মতি, কিন্তু লোকটাকে কেন যেন দেখলেই শরীর জ্বলে। তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। একবার বলিস বাবার জন্য, আবার বলিস সম্মতি ছিল। তো সম্মতি থাকলে যা শ্বশুর বাড়ি, তারা তো তোকে নিতেই এসেছে। ভাইয়া ভাইয়া বলে লাভ নেই। বিয়ে যেহেতু হয়ে গেছে সেহেতু তোকে আটকে রাখার সাধ্য নেই। আর তো শ্বশুরবাড়ির লোকদের সাথে তো ঝামেলাও করা যাবে না। সোজা জেলে ঢুকিয়ে দিবে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে, যেহেতু চেয়ারম্যান তারা। এত তাড়াতাড়ি শ্বশুর বাড়ি যেতে চায় না ভাইয়া, তারা কেমন যেন করে। আব্বাও তো বলেছিলেন আরো পরে ওই বাড়ি পাঠাবে, তাহলে এখন কেন এত তাড়াতাড়ি পাঠাতে চাইছে? বলেই ঝরঝর করে কেঁদে দিল মানহা। মারওয়ান কিছুই বলল না। ঠিক সেই মুহূর্তে ইহাব ঘরে ঢুকলো। ঢুকেই বলল, আমার বউকে কাঁদাচ্ছিস কেন? ইহাবকে দেখে মানহা ঘোমটা বড় করে দিল। ওই লোককে তার মুখ দেখতে দিতে আপাতত ইচ্ছুক নয় সে। মারওয়ান আবারও রেগে গেল, বলল, ভাই বোনের আলাপে তোর কি কাজ? ম্যানাস নেই কোনো? ইহাব কানের পিঠ চুলকে বলল, না নেই। এখন দ্রুত আমার পত্নীকে আমার হাতে তুলে দেয়। আমি ভালোই ভালোই বউ নিয়ে বিদেয় হই, আর আমার পত্নীর সাথে একটু কথা বলতে চাই। অনুগ্রহ করে আপনি কি একটু বাইরে যাবেন শালাব্র? স্বামী স্ত্রীর ব্যক্তিগত আলাপ আলোচনায় অন্য মানুষ থাকাটা শোভনীয় নয়। মারওয়ান ফুসফুস করতে লাগলো। উঠে চলে যেতে চাইলে মানহা ভাইয়ের গেঞ্জির কোনা এক আঙ্গুলে টেনে ধরলো। মারওয়ান তাকালে অতপর ইশারায় মাথা নেড়ে তাকে একা রেখে যেতে নিষেধ করলো। ইহাব তা দেখে বলল, ওরে নাটক, একটু পর তো ঠিকই আমার সাথে থাকবে, এখন এমন ঢং করছো কেন? তোমাকে খেয়ে ফেলবো নাকি? মানহা লোকটার কথাই পাত্তা না দিয়ে ভাইয়ের দিকে ছলো ছলো নয়নে চাইল। মারওয়ান বোনের মাথায় ভরসার হাত রাখলো, বলল, যাচ্ছি না, কাঁদিস না। কথাটুকু বলে ইহাবের দিকে তাকিয়ে বলল, এখনও তোর সাথে কথা বলতে ইচ্ছুক নয়, সুতরাং আউট। ইহাব মুখ লাল করে বের হয়ে গেল।
এত বড় অপমান, সেও এর প্রতিশোধ নেবে। রাত 8টা, অনেক চড়াই উতরাই পেরিয়ে মানহা শ্বশুর বাড়ি যাচ্ছে। আজকে সারাদিন মারওয়ানের সাথে তর্ক করতে করতেই চেয়ারম্যান বাড়ির লোকেরা কাহিল হয়ে গেছে। অবশেষে মাহবুব আলমের সাথে মারওয়ানের গোপন বৈঠকে সমস্যার সমাধান হলো। মারওয়ান যদিও নারাজ, তবে বোনকে আর আটকায়নি। মানহা বড় ভাই রাজি হয়েছে শুনে নামাজের বিছানায় অনেকক্ষণ কেঁদেছে। নিজের বাবার বাড়ি ছেড়ে আজকে নাকি তাকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। এত কষ্ট কেন? একটা মেয়ের জীবন এমন কেন? কেন তাকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হবে? এত এত মায়ার বাঁধন ছেড়ে কিভাবে মেয়েরা পরের বাড়ি যায়? মেয়ে বলেই বোধহয় পারে। নিশাত মানহাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছে। নাহুয়ান ফুপির কোলে বসে আছে, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ফুপি আর মাকে দেখছে। ফুপিকে কাঁদতে দেখে বাচ্চাটা ভয়ে মায়ের কোলে চলে গেল। মাইমোনা বেগম আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে মেয়ের ঘরে এলেন। মেয়েকে নিশাতের বুকের উপর পড়ে থাকতে দেখে বুকটা তার কামড় দিয়ে উঠল। এই তো তার নারী ছেঁড়া ধন, সেদিন না জন্মালো? এত বড় হয়ে গেল কবে? মেয়েরা বুঝি এত তাড়াতাড়ি বড় হয়ে যায়? সারা বাড়ি মাতিয়ে রাখা মেয়েটা নাকি আজকে শ্বশুর বাড়ি যাবে? তার বুকে কে যেন পাথর উঠিয়ে দিয়েছে। মানহা মাকে দেখে আবারও কেঁদে উঠল। মাইমোনা বেগম দ্রুত মেয়েকে জড়িয়ে ধরলেন, নিজেও কাঁদলেন। নিশাতের হঠাৎ চোখ ছলছল করে উঠল। একদিন সেও তো এভাবে মায়ের বুকে পড়ে কেঁদেছে। সবাইকে ছেড়ে সেও তো শ্বশুর বাড়ি এসেছে। আজ কয়েকটা বছর বাবা মাকে সরাসরি দেখে না সে। সংসারের এত এত চিন্তা প্রেসারে ঠিকমতো পরিবারের কথা মনেও করতে পারে না। কিন্তু দিন শেষে মা বাবা পরিবার পরিজনের কথা মনে করে কত বালিশ ভিজিয়েছে তা একমাত্র সে আর তার রব্বে করিম জানেন। মেয়েরা আসলেই ত্যাগী জাত। কখনো মেয়ে হয়ে ত্যাগ করে, কখনো স্ত্রী হয়ে, আবার কখনো মা হয়ে। মহান রব সেই জন্যেই মায়ের জাতকে এত সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ। মারওয়ান ঘরে ঢুকে দেখলো মা বোন পাল্লা দিয়ে কাঁদছে। অদূরে নিশাত আর তার একমাত্র ছাউ অসহায় হয়ে সেদিকে তাকিয়ে আছে। মারওয়ান তা দেখে বলল, কান্নাকাটি থামান তো আম্মা। আপনি এভাবে কাঁদলে মানা আরও বেশি কাঁদবে। ওর সামনে এভাবে কাঁদবেন না, এতে ওর কষ্ট বাড়বে। মাইমুনা বেগম ছেলের দিকে তাকিয়ে চোখের জল ফেলতে ফেলতে বললেন, মায়ের মন তোরা বুঝবি না। সন্তানের জন্য প্রতি সেকেন্ড মায়ের মন পড়ে। মারওয়ান কিছু বলল না। সে নিশাতের থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে গেল। নাহুয়ান বাবার গলা জড়িয়ে ধরে বলল, বাবা। বল পান্ডা। পুপি দাদুমুনি কাঁদে। কাঁদুক, তুই না কাঁদলেই হলো। নাহুয়ান বাবার মুখ ধরে বলল, কান্না পাচ্ছে কেন? সবাই কাঁদে তাই। তুই কাঁদলে তোকে চটকে খেয়ে ফেলবো, মনে রাখিস। ইন্না। হ্যাঁ। দাদু মাপবে। ভয় দেখাচ্ছিস কাকে? তোর দাদাকে আমি ভয় পাই না। নাহুয়ান ফিচফিচ করে হেসে বলল, বই নাই? না। আচ্ছা। বলে বাবার ঘাড়ে মাথা ফেলে চোখ বুঝল। মেয়েকে বিদায় দিতে মাহবুব আলমের বুক ফেটে যাচ্ছে। মানহা বাবাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। মাহবুব আলম শক্ত হয়েছিলেন, তার কলিজাটা কে যেন টেনে নিয়ে যাচ্ছে আজ। মাহুদি মাহফুজ বোনকে বিদায় দিতে গিয়ে কেঁদে ফেলেছে। সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল মানহা যখন দুই ভাইকে বলল, যাই ভাইয়া, তোদের আর কেউ জ্বালাবে না। কেউ আর সকালে ফজরের নামাজ পড়তে ডাকবে না। মসজিদে যাওয়ার জন্য পাঞ্জাবি, মিসওয়াক, জুতো, আতর এগিয়ে দেবে না। কল চেপে দেবে না। খেতে ইচ্ছে না করলে কেউ আবদার করবে না, মেছো ভাইয়া একটু খাইয়ে দিত বলবে না। সেজো ভাইয়া ফুচকা নিয়ে বাসায় না আসলে ঘরে ঢুকতে দেব না। কেউ আর তোদের শার্টে আঁকিবুকি করবে না। তোরা খুশি হয়েছিস তো? তোদের অনেক জ্বালিয়েছি। মাহুদি মাহফুজের চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরছে। বোনকে বুকে নিয়ে অনেকক্ষণ আদর করলো তিন ভাই। মারওয়ান না কাঁদলেও বোনকে বিদায় দিতে গিয়ে বুকটা ফেটে যাচ্ছে তার। সকলকে কাঁদিয়ে মানহাকে নিয়ে চেয়ারম্যানদের গাড়িটি সাই করে চলে গেল নাহুয়ান দাদার কোলে। এতক্ষণ কিছু না বুঝলেও ফুপিকে গাড়িতে করে নিয়ে যেতে দেখে চিৎকার করে কেঁদে দিল সে।
মাহবুব আলম নাতিকে আদর করতে করতে কান্না থামাতে চাইলেন, কিন্তু বাচ্চাটা কান্না আরো বাড়িয়ে দিল। মারওয়ান ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, ওই কবুতরে চাও, কান্দিস কেন? পুপিকে নিয়ে চলে গেছে। তোকে রেখে যাবেন? মারওয়ান ছেলের কান্নামাখা চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উদাস দৃষ্টিতে বলল, তুই বড় হলি না কেন ফাইয়াজ? তাহলে আমরা দুজন মিলে তোর পুপিকে আজ রেখে দিতাম। নাহুয়ান বাবার কথা না বুঝলেও মাথা নাড়ালো।